তোমাদের ক্লাস 8-এর আলোর চ্যাপ্টারের প্রথম পার্ট আমি পড়িয়েছি, সেটা ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে সেখানে দেওয়া আছে। তো আজকে আমি আলোর নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের আলোচনার বিষয় আলোর প্রতিসরণ। প্রতিসরণ কি, প্রতিসরণ কিভাবে ঘটে, প্রতিসারাঙ্ক কি, বা একটা কাঁচের গ্লাসের মধ্যে বাইরে বুদবুদ চকচক করে কেন, অথবা একটা হিরে হিরে এত উজ্জ্বল দেখায় কেন, অথবা গ্রীষ্মকালে যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন দেখি যে দূরের রাস্তায় যেন কেউ জল ফেলে রেখেছে, সেরকমটা দেখায় কেন। তো সেই বিষয় নিয়ে আজকে চলে এসেছি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। আমি তোমাদের শুভদীপ স্যার, তোমাদের ক্লাস 8-এর আজকের বিষয় প্রতিসরণ। তো চলো আমি ক্লাসটা শুরু করছি। তো দেখো, তোমাদের প্রথমে আলোর প্রতিফলন আমি তোমাদের পড়িয়েছিলাম। তো আলোর প্রতিফলন তোমরা দেখেছো। তো আজকে তোমাদের যে পড়ানোর বিষয় সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এটা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ হচ্ছে যখন আলোকরশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে। এবারে এখানে একটা প্রশ্ন আসে যে মাধ্যম কি? মাধ্যম হচ্ছে, ধরো বায়ু, এটা একটা মাধ্যম, জল এটা একটা মাধ্যম, কাঁচ এটা একটা মাধ্যম। তো যত ভিন্ন ঘনত্বের পদার্থ রয়েছে প্রত্যেকটা কি হচ্ছে এক একটা মাধ্যমের মতন কাজ করে। যেমন বায়ুর থেকে জলের ঘনত্ব বেশি, আবার জলের থেকে কাঁচের ঘনত্ব বেশি। তো সেই জন্য এইগুলো প্রত্যেকটা কি কাজ করছে, আমার মাধ্যমের মতন কাজ করছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে মাধ্যম কি। এরপর দেখো, প্রতিসরণ বলতে কি বোঝায়, যখন আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে। মানে এখানে দেখো, ছবিটা দেখো, এখানে প্রথম মাধ্যম কি আছে? প্রথম মাধ্যম কি আছে? বায়ু মাধ্যম আছে। যখন আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে, দ্বিতীয় মাধ্যম কি? জল মাধ্যম। এই বায়ু থেকে যখন জলেতে প্রবেশ করছে তখন কি হচ্ছে, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে আসছে, তখন আলোক রশ্মি কি করছে, তার গতিপথ পরিবর্তন করছে। আমরা কি জানি যে আলোক রশ্মি সরল রৈখিক পথেতে যায়, তাই তো? কিন্তু দেখা যায় যখনই মাধ্যমের পরিবর্তন হয়, আলো কি করে, তার সরলরৈখিক যে পথটা সেটার অভিমুখটাকে পরিবর্তন করে নেয়। এখানে দেখো, এও হচ্ছে একটি আলোক রশ্মি। তো সেই আলোক রশ্মিটা সোজা যাওয়ার কথা, মানে এই পথে যাওয়ার কথা, কিন্তু দেখো এখানে কি হয়েছে, এই পথে বেঁকে গেছে। তাহলে আলোক রশ্মিটা কি করছে, তার অভিমুখ চেঞ্জ করেছে। এই অভিমুখে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে কোন অভিমুখে? এই অভিমুখে। মানে এও আলোক রশ্মি পড়েছে, ও কোন দিকে চলে গেছে? অভিমুখে চলে গেছে। তো এই যে ঘটনাটা ঘটলো, ঘটনাটাকে কি বলা হচ্ছে? আলোর প্রতিসরণ বলা হচ্ছে। ঠিক আছে, দেখো কি বলছে, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করে, তখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর যে দিক পরিবর্তন ঘটে তাকেই আলোর প্রতিসরণ বলে। এই যে দিক পরিবর্তন ঘটছে সেই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এবারে এখানে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এই যে এ ও রশ্মিটা, এই রশ্মিটা, এটাকে কি বলা হচ্ছে? আপাতিত রশ্মি বলা হচ্ছে। যেই পথে আলোক রশ্মিটা বেঁকে গেল সেই রশ্মিটাকে কি বলা হচ্ছে? প্রতিষ্ঠিত রশ্মি বলা হচ্ছে। আর যে বিন্দুতে আলোক রশ্মিটা আপাতিত হয়েছিল সেটাকে কি বলা হয়? আপাতন বিন্দু বলা হয়। এই যে ও বিন্দুতে আপাতিত হচ্ছে, তাহলে এটা কি? আপাতন বিন্দু। আপাতন বিন্দু। এই ও বিন্দুতে যে লম্বটা টানা হয়েছে তাকে কি বলা হচ্ছে? অভিলম্ব বলা হচ্ছে। আর এই যে দুটো মাধ্যমের মাঝে দেখো একটা কাল্পনিক একটা রেখা আছে, সেই রেখাটাকে কি বলা হচ্ছে? সীমান্ত তল বা বিভেদ তল বলা হয়। ঠিক আছে, বোঝা গেল তাহলে আলোর প্রতিসরণ কি বা আলোর প্রতিসরণ কেন হয় বোঝা গেছে। যখনই মাধ্যমের পরিবর্তন হবে তখনই কি ঘটবে? আলোর প্রতিসরণ ঘটবে। এরপর এই যে বললাম যে এই যে
দুটো মাধ্যমের মাঝে যে কাল্পনিক রশ্মি সেটাকে কি বললাম, সীমান্ত তল বা বিভেদ তল। এই বিভেদ তল কি সেটা চলো পরের স্লাইডে দেখে নি। দেখো এখানে ভালোভাবে উল্লেখ করা আছে যে বিভেদ তল কাকে বলে। বিভেদ তল কাকে বলে, ঠিক আছে? বিভেদ তল কি, যে কাল্পনিক তল বরাবর দুটো স্বচ্ছ মাধ্যম পরস্পরের সংস্পর্শে থাকে এবং যার জন্য এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে। এই যে দেখো এত দূর পর্যন্ত কি ছিল, এটা যদি আমি নাম দিই এ বি সি, তাহলে এ বি এটা পর্যন্ত কি ছিল, বায়ু মাধ্যম ছিল। আর বি থেকে সি সেটা কি মাধ্যম আছে, জল মাধ্যম আছে। এবারে বায়ু আর জলের মাঝে একটা কাল্পনিক রেখা চলে গেছে, সেই রেখাটাকে কি বলা হচ্ছে আমার, বিভেদ তল বলা হচ্ছে, ঠিক আছে? সেই কাল্পনিক রেখাটাকে আমি কি বলছি, বিভেদ তল বলছি। বোঝা গেল? এবারে তাহলে বিভেদ তল কি জিনিস বোঝা গেছে। তার মানে যদি দুটো ভিন্ন ঘনত্বের আমার মাধ্যম থাকে, তাহলে সেই দুটো ভিন্ন ঘনত্বের মাঝে যে কাল্পনিক যে রেখাটা থাকবে সেই রেখাটাকে আমি কি বলবো, বিভেদ তল বলবো। বোঝা গেছে? এরপরে তোমাদের আলোর প্রতিসরণের সূত্র আছে, তোমরা ক্লাস 7-এও পড়েছো যে আলোর প্রতিসরণের সূত্র, এইটা আবার আছে। তো তোমাদের আলোর প্রতিসরণের সূত্র আবার পড়তে হবে। আলোর প্রতিফলন আর প্রতিসরণের যে প্রথম সূত্র সেটা প্রায় একই। কি বলা থাকে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। প্রতিসরণের প্রথম সূত্র কি, আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। তো দেখো তোমাদের প্রতিসরণের ফার্স্ট সূত্রটা কি, প্রথম সূত্রটা কি বলছে যে আপাতিত রশ্মি কমা প্রতিসৃত রশ্মি কমা আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি হবে, একই সমতলে থাকবে। এটা কি আমার আলোর প্রতিসরণের প্রথম সূত্র। দেখো ব্যাপারটা কি, এই যে আলোর প্রতিসরণের আমার এখানে চিত্র আঁকা আছে, তো এইটা কি রশ্মি, আপাতিত রশ্মি, যেটা লাল কালারের যেটা চলে আসছে সেটা কি রশ্মি, আপাতিত রশ্মি। যেই পথে আলোক রশ্মিটা বেঁকে গেছে সেটাকে কি বলা হচ্ছে, প্রতিষ্ঠিত রশ্মি। আর এই আপাতন বিন্দুতে যেই লম্বটা টানা হয়েছে সেটাকে কি বলা হচ্ছে, অভিলম্ব। দেখো এই তিনটেই আমার একটা সমতলে আছে। সমতল মানে কি, ধরে নাও এই বোর্ডটা হচ্ছে একটা তল, তাহলে এটা তো এক সমতল, তাহলে এই সমতলেই দেখো তিনটেই আমার রয়েছে। তো সেটাই হচ্ছে আমার প্রতিসরণের প্রথম সূত্র, ঠিক আছে? এরপর প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি বলছে, বলছে কোন দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি আর অবিলম্ব একই সমতলে অবস্থান করে। আচ্ছা, এটা প্রথম সূত্র। আর এবং তাদের আপাতন কোণের সাইনের সাথে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এটা সাইনের হবে, সাইনের অনুপাত কি হবে, ধ্রুবক হবে, ধ্রুবক রাশি হবে। তার মানে কি, এই যে দেখো আপাতিত রশ্মিটা অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণটাকে কি বলা হচ্ছে, আপাতন কোণ আই, তাই তো? আর প্রতিষ্ঠিত রশ্মিটাও অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণটার নাম কি, আমার কোণটার নাম কি, আর এই যে এই কোণটা উৎপন্ন করেছে এই কোণটাকে কি বলা হচ্ছে, প্রতিসরণ কোণ। আর এই যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা কি কোণ, আপাতন কোণ। বলছে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন তাদের অনুপাত কি হবে, ধ্রুবক হবে। অর্থাৎ সাইন আই বাই সাইন আর সমান কি, ধ্রুবক। ঠিক আছে, এইটা হচ্ছে কি প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো দেখো এই যে সূত্রটা, এটা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছিলেন, সেই জন্য এইটাকে কি বলা হয়, প্রতিসরণের
সূত্র বা স্নেলের সূত্র, ঠিক আছে? মানে সাইন আই বাই সাইন আর সমান কি ধ্রুবক, ঠিক আছে? এই যে এখানে দেখো নিউ টু ওয়ান বলে একটা লেখা আছে। নিউ টু ওয়ানটা কি? প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। মানে এই সূত্র থেকেই আমার পরবর্তী যে তোমাদের যে প্রতিসরণের কনসেপ্ট, যে প্রতিসারাঙ্ক কি সেইটা চলে আসে, ঠিক আছে? তো তোমরা আলোর প্রতিসরণ কি জিনিস আর প্রতিসরণের যে সম্পর্কিত দুটো সূত্র সেটা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট স্লাইডে আছে তোমাদের প্রতিসারাঙ্ক কাকে বলে। দেখো, আচ্ছা আমরা কি জানি শূন্য মাধ্যমে আলোর বেগ কত? না, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা কোথায়? শূন্য মাধ্যম, মানে যেখানে কোনো মিডিয়াম নেই, যেখানে কোনো পদার্থ নেই, যেই জায়গাটা ফাঁকা, সেখানে আমার আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। এটা শূন্য স্থানে আলোর বেগ, ঠিক আছে? এবারে প্রতিসারাঙ্ক কি বলছে? আলোর শূন্য বেগ এবং কোন স্বচ্ছ মাধ্যমে যে আলোর বেগ তার অনুপাতকে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। মানে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে বা জল মাধ্যমে প্রবেশ করে বা কাঁচে প্রবেশ করে, যে কোনো মাধ্যমে প্রবেশ করুক, তাহলে তার কি হয়? বেগের পরিবর্তন হয়, ঠিক আছে? এবারে তোমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যম ছাড়া বাকি যে কোনো মাধ্যমে আলোর বেগ কি হবে? কম হবে। তো সেই শূন্য মাধ্যমে আলোর বেগ আর অন্য যে কোনো স্বচ্ছ মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হচ্ছে? প্রতিসারাঙ্ক বলা হচ্ছে। ধরো শূন্য মাধ্যমে আমার আলোর বেগ হচ্ছে কত? সি ধরে নিচ্ছি আমি। আর ভি কি? যে ওই যে মাধ্যমটার আমি প্রতিসারাঙ্ক বার করছি সেই মাধ্যমে আলোর বেগ। এবারে তাহলে প্রতিসারাঙ্ক নিউ সমান কি হবে? সি বাই ভি, কারণ অনুপাত বলা হয়েছে। তাহলে অনুপাত মানে কি? ভাগ করা হয়, একটাকে আরেকটা দিয়ে ভাগ করা হয়, তো সেটাই হচ্ছে আমার অনুপাত। সেটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? আমার নিউ দিয়ে ডিনোট করা হচ্ছে। এই নিউটাকে কি বলা হচ্ছে? ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক। বোঝা গেল? এবারে এই যে নিউ এর মানটা, সেটা সব সময় কি হবে? একের থেকে বেশি হবে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কেন একের থেকে বেশি হবে? কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ কি তার থেকে কম। তাহলে এই সংখ্যাটা বড়, আর অন্য যে কোনো মাধ্যমে যে আলোর বেগটা পাবো সেটা কি হবে? ছোট। তাহলে বড়কে আমার যদি ছোট দিয়ে ভাগ করা হয়, তাহলে তার মান সবসময় একের থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। সেই জন্য আমার নিউ এর মান বা প্রতিসারাঙ্কের মান কি হয়? সবসময় একের চেয়ে বেশি হবে। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কেন একের চেয়ে বেশি হয়? তার লজিকটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, সেই কারণে নিউ এর মান একের চেয়ে বেশি। যদি শূন্য মাধ্যমের থেকে অন্য মাধ্যমে আলোর বেগ বেশি হতো, তাহলে নিউ এর মান একের থেকে কম হতে পারত, কিন্তু যেহেতু নয়, সেই জন্য নিউ এর মান একের চেয়ে বেশি। এবারে এখানে দেখো তোমাদের কতগুলো মাধ্যম দেওয়া আছে, সেই মাধ্যমে প্রতিসারাঙ্ক দেওয়া আছে। দেখো বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? 1.0003। এবারে এটাকে আসন্ন মানে প্রকাশ করে দেখা যাচ্ছে 1। তার মানে শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমের মধ্যে আলোর বেগের খুব একটা তফাৎ নেই, সেই কারণে ভাগফল কি হচ্ছে? 1 হচ্ছে। জল মাধ্যমে কত হচ্ছে? 1.33, তাই তো? তার মানে জল মাধ্যমে আলোর বেগ কি হচ্ছে? কমে যাচ্ছে শূন্য মাধ্যমের তুলনায়, সেই জন্য কি হচ্ছে? ভাগফলটা বেড়ে যাচ্ছে। আচ্ছা কাঁচে কত হচ্ছে? 1.50, আর হিরেতে 2.42। এবারে এখান থেকে তোমরা বলো যে কার ঘনত্ব বেশি? আমি কিভাবে বুঝবো? দেখো যেই মাধ্যমে আমার আলোর প্রতিসারাঙ্ক কম, সেই মাধ্যমের ঘনত্বও কম, আর যেই মাধ্যমের প্রতিসারাঙ্ক বেশি, সেই মাধ্যমের ঘনত্বও কি হবে? বেশি হবে। তাহলে এখানে বায়ুর থেকে কার ঘনত্ব বেশি? জলের। জলের থেকে কার ঘনত্ব বেশি? কাঁচের। কাঁচের থেকে কার ঘনত্ব বেশি? হীরের ঘনত্ব বেশি। বোঝা গেল? এবারে উল্টো ভাবে আমি কি বলতে পারি? উল্টো ভাবে এই জিনিসটাও বলতে পারি, যে মাধ্যমের প্রতিসারাঙ্ক যত বেশি
সেই মাধ্যমে আলোর বেগ তত কম। মানে যার প্রতিসারাঙ্ক বেশি হবে তার কি হবে, সেখানে আলোর বেগ কম হবে। তাহলে এইখানে এই যে চারটে মাধ্যম আছে, চারটে মাধ্যমের মধ্যে কোথায় আলোর বেগ কম? প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি কার? হীরের বেশি। সেই জন্য হীরেতে আমার কি হচ্ছে, আলোর বেগ কম হচ্ছে। বোঝা গেছে? তো এই জিনিসটা মাথায় রাখলেই আমার এই জিনিসটা বের করতে পারবো আমি, যে প্রতিসারাঙ্ক যার বেশি হবে সেখানে আলোর বেগ কম হবে, আর প্রতিসারাঙ্ক যার কম হবে সেখানে আলোর বেগ বেশি হবে। ঠিক আছে? এবারে এখানে দেখো এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, তো তোমরা যখন এর পিডিএফ যখন আমি তোমাদেরকে দেবো, ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে ভিডিওটা দেখলে, তো সেখানে এই জিনিসগুলো সব পেয়ে যাবে তোমরা নোট আকারে। ঠিক আছে? তো চলো পরের স্লাইডে। পরের স্লাইডে আমার প্রতিসারাঙ্ককে দুই ভাগে ভাগ করা হয় এবং তাদের সংজ্ঞা দেওয়া আছে। তো প্রতিসারাঙ্ককে প্রতিসারাঙ্কের দুটো ভাগ কি কি? একটা হচ্ছে পরম প্রতিসারাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্ক, একটা আপেক্ষিক প্রতিসারাঙ্ক। এবারে পরম মানে কি আর আপেক্ষিক মানে কি? পরম মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের আলোর প্রতিসারাঙ্ক, আর আপেক্ষিক মানে একটার সাপেক্ষে আরেকটার প্রতিসারাঙ্ক। বোঝা গেল? দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত, সেটাকে কি বলা হচ্ছে? পরম প্রতিসারাঙ্ক বলা হচ্ছে। মানে শূন্য মাধ্যমের আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর যে বেগ, তাদের যে ভাগফল, সেটাকে কি বলা হচ্ছে? আমার পরম প্রতিসারাঙ্ক বলা হচ্ছে। আর আপেক্ষিক কি বলা হচ্ছে? যে একটা মাধ্যমে আলোর বেগ ভাজিত অন্য আর একটা মাধ্যমে আলোর বেগ। যেমন বায়ু আর জল, দুটো আলাদা আলাদা মাধ্যম, তাই তো? বায়ু মাধ্যমে আলোর বেগ একটা আছে আর জল মাধ্যমে আলোর বেগ একটা আছে। ধরে নিচ্ছি বায়ু মাধ্যমে আলোর বেগ v1 আর জল মাধ্যমে আলোর বেগ v2। তাহলে আপেক্ষিক প্রতিসারাঙ্ক কি হবে? v1/v2। ঠিক আছে? কিন্তু পরম প্রতিসারাঙ্কের ক্ষেত্রে কি হবে? যে আলোর বেগ c বাই ওই মাধ্যমে আলোর বেগ c/v। বোঝা গেছে? এই হচ্ছে তফাৎ। এখানে শূন্য মাধ্যমের বেগের সাথে ওই মাধ্যমের বেগের তুলনা করা হচ্ছে, আর এখানে দুটো যে মাধ্যম আছে তাদের বেগের মধ্যে তুলনা করা হচ্ছে। তো এই হচ্ছে আমার পরম প্রতিসারাঙ্ক আর আপেক্ষিক প্রতিসারাঙ্কের পার্থক্য। ঠিক আছে? এবারে এখানে যেমন আগেরটাই তোমরা বললে যে পরম প্রতিসারাঙ্ক কার, কি বা কেন, তো এখানে তোমাদের সেই জিনিসটাই আবার চিত্রেতে দেওয়া আছে। এবারে এখানে দেখো যে আপেক্ষিক প্রতিসারাঙ্ক সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। দেখো, আপেক্ষিক প্রতিসারাঙ্ক ν2 1 মানে কি হচ্ছে? v1/v2। দেখো, ν2 1 মানে কি? ν2 1 মানে 2 এর সাপেক্ষে 1। ঠিক আছে? সেই জন্য কি হচ্ছে? 1/2 হচ্ছে, এই যে v1 ভাজিত v2 হচ্ছে। বোঝা গেল? ν2 1 মানে ν2/v1 মানে v1/v2। এখানে v1টা কি? প্রথম মাধ্যমে আলোর বেগ। v2টা কি? দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। আর ν2 1টা কি? না, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের আলোর আপেক্ষিক প্রতিসারাঙ্ক। ঠিক আছে? এবারে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে জলের কাঁচের সাপেক্ষে আপেক্ষিক গুরুত্ব কত নির্ণয় করো। দেখো, এখানে আমরা কি বললাম? যে কাঁচের পরম প্রতিসারাঙ্ক কত? 1.50, তাই তো? আর জলের ক্ষেত্রে কত? 1.33। তাহলে কি হবে? কাঁচ বাই জল হবে। তাহলে দেখো, এই জন্যই করেছে 1.50/1.33। তাহলে সেটা কত হচ্ছে? 1.13। ঠিক আছে? দুটোর প্রতিসারাঙ্কর ভাগ করলেই কি পাচ্ছি? আপেক্ষিক প্রতিসারাঙ্ক পাচ্ছি। তেমনি কাঁচের সাপেক্ষে যখন জল বলবে তখন আগে কি লিখবো? জলের প্রতিসারাঙ্ক লিখবো, তারপরে কাঁচের প্রতিসারাঙ্ক লিখবো। ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে এর সাপেক্ষে এর পরম প্রতিসারাঙ্ক। বোঝা গেল? এবারে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে পরম প্রতিসারাঙ্কের মানটা দেখো, এখানে দেখো এই যে আপেক্ষিক প্রতিসারাঙ্কের মান দেখো 1-এর থেকে কম এসছে, এই যে 0.89 এসছে, এটা কি 1-এর থেকে কম? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পরম প্রতিসারাঙ্ক সবসময় 1-এর চেয়ে বেশি হয়, কিন্তু আপেক্ষিক প্রতিসারাঙ্কের মান 1-এর চেয়ে কম হতেও পারে। যেমন এখানে হলো যে কাঁচের জলের সাপেক্ষে প্রতিসারাঙ্ক, তাই তো? দ্বিতীয় কি বলছে? একই মাধ্যমে আলোর রঙের উপর নির্ভর করে। ঠিক আছে? মানে এই যে আপেক্ষিক প্রতিসারাঙ্ক জিনিসটা আলোর কালারের উপর নির্ভর করে। আচ্ছা, আমাদের যে সাদা লাইটকে ভাঙলে কটা কালার পাওয়া যায়? না, 7টা কালার পাওয়া যায়, যেটা আমরা বৃষ্টির পর আকাশের রামধনুতে আমরা দেখেছি।
তাই তো? রামধনুর কালার কটা হয়? 7টা হয়। তার কারণ কি, যে সাদা আলো আমার 7টা আলোতে ভেঙে যায়, সেটাকে রামধনু বলি। বা প্রিজমের মধ্য দিয়েও যখন আলোক রশ্মি যখন যায়, একটা প্রিজমের মধ্য দিয়ে একটা আলোক রশ্মি গেলে সেটাও কি হয়, 7টা বর্ণের আলোতে ভেঙে যায়। ঠিক আছে, 7টা বর্ণের আলোতে আমার ভেঙে যায়। এই ঘটনাটাকে কি বলা হয়? আলোর বিচ্ছুরণ বলা হয়। ঠিক আছে, তো তাহলে আলোর রং কটা আছে? মেন 7টা রং আছে। এবারে এই যে মাধ্যমের প্রতিসারাঙ্ক আমার কি হচ্ছে, আলোর রঙের উপর নির্ভর করছে। দেখো, আলোর রঙের ওপর আমার প্রতিসারাঙ্ক ভিন্ন ভিন্ন হতে পারে। মানে লাল কালারের জন্য প্রতিসারাঙ্ক একরকম হতে পারে, নীলের জন্য একরকম হবে, বেগুনির জন্য একরকম হবে, হলুদের জন্য একরকম হবে। মানে প্রত্যেকটা কালারের জন্য আমার প্রতিসারাঙ্ক কি হবে? আলাদা আলাদা হবে। আবার সাদা কালারের জন্য আলাদা। ঠিক আছে, তৃতীয় কি বলছে, যদি V1 গ্রেটার দেন V2 হয়, মানে প্রথম মাধ্যমে আলোর বেগ দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের বেশি হয়, তাহলে রশ্মি কোন দিকে বাঁকে? অভিলম্বের দিকে বেঁকে যায়। বোঝা গেল? দেখো, প্রথম মাধ্যমে আলোর বেগ দ্বিতীয় মাধ্যমের চেয়ে বেশি, তার মানে কি প্রথম মাধ্যমের আলোর বেগ দ্বিতীয় মাধ্যমের চেয়ে বেশি, তাহলে V1 গ্রেটার দেন V2। তার মানে প্রথম মাধ্যমটা কি? লঘু, আর পরের মাধ্যমটা কি? ঘন। তাই তো? আমি সেটাই তো বললাম যে লঘু মাধ্যমে আলোর বেগ বেশি হয় আর ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়। সেই জন্য যখন আলোক রশ্মি লঘু থেকে ঘনতে যায় তখন কি হয়? অভিলম্বের দিকে বেঁকে যায়। আর যদি তার উল্টোটা হয় তখন কি হয়? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো, যে যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যায় আর লঘু থেকে ঘনতে যায় তখন কি হয়। দেখো, দেখো এখানে দেখো ঘটনাটা কি হয়। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করছে, এই যে এটা হচ্ছে কি ঘন মাধ্যম, এটা কি? এটা হচ্ছে আমার জল। এটা হচ্ছে কি? জল। এটা ঘন মাধ্যম। ওপরেরটা কি আছে? বায়ু, মানে লঘু মাধ্যম। এবারে যখন আলোক রশ্মি যখন আমার ঘন থেকে লঘুতে যাচ্ছে তখন দেখো, ভালো করে লক্ষ্য করো, তখন কি হচ্ছে? আলোক রশ্মি যাওয়ার কথা কোন পথে ছিল? এই পথে ছিল। ঠিক আছে, কিন্তু আলোক রশ্মি কি হচ্ছে? যেই পথে যাওয়ার কথা তার থেকে একটু বেশি বেঁকে গেছে। তাই তো? মানে অবিলম্ব থেকে কি হয়ে গেছে? দূরে সরে গেছে। মানে আমার প্রতিসরণ কোণটা কি হয়ে গেছে? প্রতিসরণ কোণ বেড়ে গেছে। তাই তো? প্রতিসরণ কোণ আমার কি হয়েছে? এখানে বেড়ে গেছে। এবার এখানে এই যে রশ্মি অবিলম্ব থেকে কি হচ্ছে? দূরের দিকে বেঁকে যায়। উদাহরণ কি? যেমন কাঁচ থেকে বায়ু মাধ্যমে আলো গেলে কি হচ্ছে? অবিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যাচ্ছে। এটা আমরা দেখেছি। তার কারণ এটাই, এই যে আলো গণ মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে বেঁকে যায়। এটা হচ্ছে স্নেলের সূত্র দিয়ে আমার ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা চিত্র। এবারে যখন উল্টোটা ঘটে, যখন লঘু থেকে আমার ঘনতে আসে, ঠিক আছে, তখন আমার কি ঘটনা ঘটে দেখো। এই যে উপরের হচ্ছে মাধ্যমটা, সেটা হচ্ছে কি? বায়ু মাধ্যম। আর নিচেরটা কি? আমার জল মাধ্যম। তাহলে বায়ু লঘু আর জল হচ্ছে ঘন। আলোক রশ্মি এই পথে আসছে, তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা কোন পথে? এখান থেকে সোজা গেলে এই পথে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে কোন পথে? এই পথে যাচ্ছে। তাহলে দেখো, এইটা হচ্ছে অবিলম্ব। তাহলে আলোক রশ্মি কি হচ্ছে? এখান থেকে এই দিকে সরে এসছে, মানে অবিলম্বের দিকে সরে এসছে। তাহলে এখানে যে প্রতিসরণ কোণটা, সেটার মান কি হয়েছে? কমে গেছে। তাই তো? আগেরটাই কি দেখলাম? প্রতিসরণ কোণের মান বেড়ে গেছে, কারণ এ যেই পথে যাওয়ার কথা ছিল তার থেকে দূর দিয়ে যাচ্ছিল, সেই জন্য কোণটা বেড়ে গেল। এখানে কি হচ্ছে? কোণটা আমার কমে যাচ্ছে। তো তাহলে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত রশ্মি কি হচ্ছে? অভিলম্বের দিকে বেঁকে যায়। তাই তো? তাহলে আপাতন কোণের থেকে কি হচ্ছে? আমার প্রতিসরণ কোণ কি হচ্ছে? আমার আপাতন কোণ প্রতিসরণ কোণের থেকে কি হচ্ছে? আমার বড় হয়ে যাচ্ছে। আর আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল? যে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান বড় হয়ে গেছিল। মানে এখানে আর গ্রেটার দেন, এখানে কি হচ্ছিল? যে আর আর গ্রেটার দেন আই হয়ে গেছিল যখন ঘন থেকে লঘুতে যাচ্ছিল। কিন্তু যখন লঘু থেকে ঘনতে যাচ্ছে তখন তার উল্টো ঘটনা ঘটছে। ঠিক আছে, তখন কি হয়ে গেছে? আই গ্রেটার দেন আর হয়ে গেছে।
ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। উদাহরণ কি, বায়ু থেকে যখন জল বা কাঁচে আলোক রশ্মি যখন প্রবেশ করে তখন এই ঘটনা ঘটে। ঠিক আছে, এখানেও সেই একই জিনিসের ব্যাখ্যা দেওয়া আছে, শুধু উল্টো, যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। ঠিক আছে, এটাও স্নেলের সূত্র দিয়ে আমার ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, এরপরে চলো নেক্সট, যেটা তোমাদের পড়াতে পড়াতে রয়ে গেল, তাহলে আপেক্ষিক প্রতিসরণ আর পরম আপেক্ষিক প্রতিস্থানাঙ্ক আর পরম প্রতিস্থানাঙ্ক বোঝা গেছে। এরপরে প্রতিস্থানাঙ্কের ভিত্তিতে, মানে প্রতিস্থানাঙ্কের ভিত্তিতে মাধ্যম কয় প্রকার হয় আমরা জেনে নেব। দেখো, প্রতিস্থানাঙ্কের ভিত্তিতে তোমরা অলরেডি এতক্ষণে বুঝেই গেছো যে প্রতিস্থানাঙ্ক যার যেখানে বেশি হবে সেটা কি মাধ্যম হবে আমার, প্রতিস্থানাঙ্ক যেখানে বেশি হবে সেইটা কি মাধ্যম হবে আমার, ঘন মাধ্যম হবে। আর প্রতিস্থানাঙ্ক যেখানে কম সেইটা কি মাধ্যম হবে আমার, লঘু মাধ্যম হবে। ঠিক আছে, তো তাহলে লঘুতর মাধ্যম কাকে বলে, যে মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক কম তাকে লঘু মাধ্যম বলে, আর যে মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বেশি তাকে কি বলা হচ্ছে, ঘন মাধ্যম বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম সংজ্ঞা। দ্বিতীয়, এর মানেটা কি, যে দুই মাধ্যমের প্রতিসরাঙ্কের দিক থেকে যে মাধ্যমের মান কম তাকে অন্য মাধ্যমের সাপেক্ষে লঘুতর মাধ্যম বলা হয়। ঠিক আছে, তাহলে যখন যে মাধ্যমের মান কম তাকে অন্য মাধ্যমের সাপেক্ষে কি বলা হচ্ছে, লঘুতর মাধ্যম বলা হচ্ছে। আর যে মাধ্যমের মান বেশি তাকে কি বলছে, অন্য মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম বলা হচ্ছে। যেমন এই যে এখানে দিয়েছে বায়ু, শূন্যস্থান, হাইড্রোজেন গ্যাস, এগুলো সব কি লঘুতর মাধ্যমের উদাহরণ। ঠিক আছে, আর জল, কাঁচ, গ্লিসারিন, হিরে, এগুলো সব কি আমার ঘনতর মাধ্যমের উদাহরণ, কারণ এদের কি দেখেছিলাম যে প্রতিস্থানাঙ্ক বেশি, তো সেই কারণে এরা কি হচ্ছে আমার ঘনতর মাধ্যম। ঠিক আছে, এবারে দেখো এখানে আপাতিত রশ্মি কি হয়, যে আপাতিত রশ্মি যখন লঘু থেকে ঘনতে যায় ওই একই জিনিস, অবিলম্বের দিকে মেকে যায়, তাই তো? এখানে কি হচ্ছে বিষয়টা কি, প্রতিস্থানাঙ্ক এখানে কি লঘুতর মাধ্যমের জন্য কি হচ্ছে, প্রতিস্থানাঙ্কের মান কম হচ্ছে। এর অন্য নাম কি, অপটিক্যাল রেয়ার মিডিয়াম, মানে রেয়ারার বলা হয়, রেয়ারার মানে লঘু। উদাহরণ দেওয়া আছে, আর রশ্মির বক্রতা দেওয়া আছে, বক্রতা মানে কি অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। আর ঘনতর মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আলোক রশ্মি যাচ্ছে তখন অবিলম্ব থেকে কি হচ্ছে, দূরের দিকে সরে যাচ্ছে, তাই তো? ঘন থেকে যখন লঘুতে যাচ্ছে, তো সেখানে দেখো এই যে এখানে দিয়েছে এইটা ঘন মাধ্যমে, এটা কি বলা হচ্ছে, নিউ এর মান বেশি, মানে তোমার প্রতিস্থানাঙ্কের মান বেশি, এটাকে কি বলা হচ্ছে, অপটিক্যাল ডেন্সার মিডিয়াম, ডেন্সার মানে ঘন। তৃতীয় কি, এর উদাহরণ কি, জল, কাঁচ, গ্লিসারিন, হিরে, তাই তো? আর লঘু মাধ্যম থেকে, লঘু মাধ্যমে গেলে কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়, সেই জন্য এই যে কোণের মানটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, যেটা বললাম। তো তাহলে প্রতিস্থানাঙ্কের ভিত্তিতে মাধ্যম কয় প্রকার বোঝা গেছে। এরপর নেক্সট যেটা আছে, যে প্রতিস্থানাঙ্ক আমার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সব থেকে ইম্পর্টেন্ট, যে প্রতিস্থানাঙ্ক, যে আলোর প্রতিস্থানাঙ্ক বলছি, সেই প্রতিস্থানাঙ্ক জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো দেখো, প্রথম হচ্ছে নির্ভর করে মাধ্যমের প্রকারভেদের উপর। যে মাধ্যমের ঘনত্ব যত কম হবে তার প্রতিস্থানাঙ্ক কি হবে, তত কম। আর যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে তার প্রতিস্থানাঙ্ক তত বেশি হবে। কারণ যে মাধ্যমের ঘনত্ব কম সেই মাধ্যমে কি হচ্ছে, আলোর প্রায় আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে যাবে, তাই ভাগফল কি হবে, কম হবে। কিন্তু যখন ঘন মাধ্যমে যাবে তখন কি হচ্ছে, আলোর বেগ কমে যাবে, সেই জন্য আলোর বেগকে সেই বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, আমার মানটা বেড়ে যাচ্ছে। তাই দেখো কি বলছে, যে প্রতিটি স্বচ্ছ মাধ্যমের প্রতিস্থানাঙ্ক ভিন্ন, যেমন বায়ু, বায়ুর কত 1, জলের 1.33, কাঁচের 1.5, ঠিক আছে, হীরা 2.40। তো দেখো প্রত্যেকের প্রতিস্থানাঙ্ক কি হচ্ছে, যত মাধ্যমটা যত ঘন হচ্ছে তত প্রতিস্থানাঙ্কের মানও কি হচ্ছে আমার বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? এবারে তাহলে এই যে এখানে একটা ছবি দিয়ে দেখিতে, দেখো এই যে বায়ু মাধ্যমে আলোক রশ্মিটা প্রবেশ করলো, বায়ু থেকে জলে প্রবেশ করলো, দেখো জলেতে বেঁকে গেছে, আবার জল থেকে যখন কাঁচের মধ্যে প্রবেশ করছে এখানে যদি অবিলম্বটা নয় সেটা দেখো আরো বেঁকে গেছে, আবার এখানে যদি একটা অবিলম্বটা নয় কাঁচ থেকে যখন হিরেতে প্রবেশ করছে তখন আরো বেঁকে গেছে, কারণ এই হিরেতে প্রতিস্থানাঙ্ক বেশি, সেই জন্য কি হচ্ছে, আরো বেঁকে যায়। ঠিক আছে,
দ্বিতীয় জিনিস কিসের উপর নির্ভর করে? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। আমি তোমাদেরকে বললাম যে আলোর কটা কালার? 7টা কালার, তাই তো? বেনি আসহ কলা, ঠিক আছে? তো বেনি আসহ কলার দেখো, বেগুনি বর্ণের যে রং সেটার জলেতে প্রতিসরাঙ্ক 1.343, নীলের 1.338, সবুজের 1.334, হলুদের 1.331, কমলার 1.328 আর লালের 1.324। এবারে এখানে দেখে আমি বুঝতে পারছি যে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক কি বেশি, আর সব থেকে কম কার? লাল। দেখো পরপর পরপর কিন্তু বাড়ছে, 34, 33, মানে 338, 334, 331, মানে উপর থেকে যত নিচে নামা যাচ্ছে তত কি হচ্ছে? প্রতিসরাঙ্কের মান কি হচ্ছে? তত আমার কমছে, তাই তো? তাহলে লাল বর্ণের জন্য প্রতিসরাঙ্ক কত হবে? আমার কম হবে সবচেয়ে, মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে। উপর থেকে যত আমি নিচে নামছি তত কি হচ্ছে? আমার প্রতিসরাঙ্কের মান তত কি হচ্ছে? কমতে থাকছে 7টা বর্ণের ক্ষেত্রে। সেই জন্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কি হচ্ছে? আমার প্রতিসরাঙ্ক নির্ভরশীল। এই যে এখানে দিয়েছে বেগুনি গ্রেটার দেন নীল, গ্রেটার দেন সবুজ, গ্রেটার দেন হলুদ, গ্রেটার দেন লাল। বোঝা গেল? অতএব তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর প্রতিসরাঙ্ক নির্ভর করে। তৃতীয় যে জিনিস, যে তাপমাত্রার ওপরও কি হচ্ছে? আলোর প্রতিসরাঙ্ক নির্ভর করছে। তাপমাত্রা বাড়লে কি হচ্ছে? প্রতিসরাঙ্ক কমে, আর তাপমাত্রা কমলে কি হচ্ছে? প্রতিসরাঙ্ক বাড়ে। এটা বিশেষ করে কার ক্ষেত্রে? তরল আর গ্যাসের ক্ষেত্রে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের কি বলে সূর্যের প্রচন্ড তাপে কি হয়, নিচের বায়ুমণ্ডল কি হয়? গরম হয়ে যায়। গরম হয়ে যায় যখন, তখন কি হয়? বায়ুমণ্ডলে হালকা হয়ে যায়। হালকা হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে? তার ঘনত্ব কমে যাচ্ছে, তাই তো? আর ঘনত্ব কমে যাওয়া মানে সে লঘু মাধ্যম হয়ে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে? তার প্রতিসরাঙ্ক তখন পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার যখন মেঘ ধরে তখন কি হচ্ছে? নিচের বায়ুমণ্ডল কি হচ্ছে? ঘন থাকে। তো সেই কারণে কি হয়? সেই মাধ্যমের ঘনত্ব পরিবর্তন হওয়ার জন্য আলোর বেগের পরিবর্তন হবে। সেই কারণে কি হবে? প্রতিসরাঙ্কের পরিবর্তন হবে। সেই জন্য প্রতিসরাঙ্ক কি করছে? তাপমাত্রার উপর নির্ভর করছে। তাপমাত্রা বাড়লে কি হচ্ছে? প্রতিসরাঙ্ক কমে, আর তাপমাত্রা কমলে প্রতিসরাঙ্ক বাড়ে। অর্থাৎ কি ধরনের সম্পর্ক? না ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতি সম্পর্ক। ব্যস্তানুপাতি মানে কি? একটা বাড়লে আর একটা কমবে, আর একটা কমলে আর একটা বাড়বে। সেই সম্পর্কটাকে কি বলা হচ্ছে? ব্যস্তানুপাতি সম্পর্ক। তো দেখো তাহলে প্রতিসরাঙ্কের মান তাহলে কি হচ্ছে? তাপমাত্রা বাড়লে প্রতিসরাঙ্ক কমে যাচ্ছে। চতুর্থ যেটা আছে, চাপের উপর নির্ভর করে। আচ্ছা, চাপ বাড়লে কি বলতো কি হয়? পদার্থ ঘন হয় না লঘু হয়? ঘন হয়। আর চাপ কমলে কি হয়? পদার্থটা লঘু হয়। তাহলে বলো, চাপ বাড়ালে কি হয়? প্রতিসরাঙ্ক কি হবে? বাড়বে। আর চাপ কমালে প্রতিসরাঙ্ক কমবে। অর্থাৎ চাপের সাথে কি সম্পর্ক? সমানুপাতি সম্পর্ক। সমানুপাতি। সমানুপাতি মানে যখন একটা বাড়লে আরেকটা বাড়ে, আর একটা কমলে আরেকটা কমে। তাহলে চাপের সাথে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক? সমানুপাতিক। আর তাপমাত্রার সাথে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যদি আমি বলি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমার কি সম্পর্ক, কিভাবে সম্পর্কিত? না তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ছে তত দেখো প্রতিসরাঙ্কের মান কমছে। কারণ বেনি আসহ কলার সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। আর সব থেকে কম কার? বেগুনির। তাহলে এখানেও যে সম্পর্কটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ঠিক আছে? কারণ একটা বাড়লে আরেকটা কমছে। বোঝা গেল? তাহলে প্রতিসরাঙ্ক এই 4টে বিষয়ের উপর আমার নির্ভর করে। বোঝা গেছে? এরপর নেক্সট হয়ে গেছে 5 মিনিট। নেক্সট তোমাদের যেটা আছে, যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? প্রথম কথা, প্রতিসরাঙ্কের সংজ্ঞাতে আমি বলেছি, যখন দুটো মাধ্যমের বেগের যখন তুলনা করা হয় সেটাকে কি বলা হয়? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এখানে বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, মানে বায়ুতে আলোর বেগ আর কাঁচেতে আলোর বেগের অনুপাতটাকেই কি বলা হচ্ছে? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। সেটার মান কত? 1.5। দেখো এখানে সেটাই লেখা আছে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আলোর বেগ কাঁচের মাধ্যমের বায়ুর বেগের তুলনায় 1.5 গুণ কমে যায়। মানে যখন বায়ু থেকে যখন আলোক রশ্মিটা কাঁচে প্রবেশ করছে তখন কি হচ্ছে? বেগ কমে যাচ্ছে। কেন? কারণ বায়ুর থেকে কাঁচ কি ঘন, তাহলে ঘন মাধ্যমে যখন আলো প্রবেশ করে তখন তার বেগ কি হয়? কমে যায়। তো কত গুণ কমে? না 1.5 গুণ কমে যায়। অন্যভাবে
যদি গাণিতিকভাবে আমাকে বলতে হয় তাহলে কি হচ্ছে VAR মানে বায়ুতে আলোর বেগ বাই ভি গ্লাস মানে তোমার কাঁচেতে আলোর বেগ, দুটোর যে ভাগফল সেই ভাগফলটা কত হচ্ছে 1.5 হচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে যদি দেখি তাহলে ধরো বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মানে শূন্য মাধ্যমে আলোর বেগের সমানই ধরে নিচ্ছি, আর এটাকে কত ধরছি আমি 2 ধরছি, 2 × 10⁸ মানে তোমার কাঁচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸। তাহলে কি হচ্ছে 10⁸ কেটে যাচ্ছে, 3কে 2 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 1.5। বোঝা গেল? তাহলে দেখো বায়ুতে আলোর বেগ কত 3 × 10⁸, আর কাঁচেতে আলোর বেগ কত 2 × 10⁸। কারণ কি বাতাসের তুলনায় কাঁচ ঘন, সেই জন্য বাতাসে আলোর বেগ বেশি, কাঁচে আলোর বেগ কম, তাদের যে ভাগফল সেটা কত 1.5, আর সেটাই হচ্ছে আমার বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক 1.5। বোঝা গেল? এইটা হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন। বোঝা গেছে? তো এই যে এখানে অর্থ এখানে দেওয়া আছে ক্যালকুলেশন করে, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে? এরকম এবার এখানে এই যে চিত্রেতে দেওয়া আছে যে বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে কি হয় আলোক রশ্মি, দেখো লঘু থেকে ঘনতে প্রবেশ করলে কি হয় আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাবে, কারণ যাওয়ার কথা ছিল এই পথে কিন্তু বেঁকে গেছে এই পথে। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের এই জিনিসগুলো এইগুলোই ছিল। ঠিক আছে, তো এইটাই তোমাদের প্রতিসরণের যে বিষয়বস্তু। আশা করি তোমরা সব পুরোটাই বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরকে আমি আপডেট করে দেবো তোমাদের প্রশ্নের উত্তর।